নোয়াখালীতে হান্নান মাসুদের পথসভায় হামলা, আহত বেশ কয়েকজন। অভিযোগের তীর বিএনপির দিকে। প্রতিবাদে নেতাকর্মীদের সড়ক অবরোধ, রাজধানীতেও বিক্ষোভ। ভয়াল 25 মার্চ আজ। 71-এর সেই কাল রাতে অপারেশন সার্চলাইট নামে বাঙালি নিধন চালায় পাক বাহিনী। ঘুমন্ত মানুষের ওপর এমন সশস্ত্র আক্রমণ নজিরবিহীন, মত বিশ্লেষকদের। ঈদ উদযাপনে নারীর টানে ছুটছে মানুষ। রাজধানী থেকে 50টি রুটে ছেড়ে যাবে লঞ্চ। যানবাহনের চাপ সামলাতে প্রস্তুত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। জ্বালানি তেল পরিবহনে আগামী মাসে চালু ঢাকা চট্টগ্রাম পাইপলাইনের কার্যক্রম। বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা, বলছে বিপিসি। নিরাপত্তায় থাকছে স্বয়ংক্রিয় নজরদারি। এবং উত্তরের কৃষিতে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। খরচ কম ও নিরবিচ্ছিন্ন সেচ সুবিধায় বাড়ছে উৎপাদন। বিদ্যুতের ঘাটতি মেটাতে সৌরশক্তির বিকল্প নেই, বলছেন গবেষকরা। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে। এতে হান্নান মাসুদ সহ আহত হন এনসিপির অন্তত 50 নেতাকর্মী। প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এদিকে হামলায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত দাবি করে ঢাকায় বিক্ষোভ মিছিল করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। করার জন্য যখন বাজারে আসি, সেখানে ইফতার শেষ করে আমি যখন মানুষজনের সাথে কথা বলছিলাম, তখন হাজার হাজার মানুষ থেকে তারা এসে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। সে হামলার পরে আমাদের অগণিত মানুষ আহত হয়, আমি নিজে আহত হই। এই ঘটনার সঙ্গে হাতিয়ার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত দাবি করে রাতেই রাজধানীর বাংলা মোটর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। বলেন, হান্নান মাসুদের ওপর হামলা জুলাই আন্দোলনের চেতনার উপরে হামলার শামিল। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। আমরা বিএনপিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে তাদের হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ-অভ্যুত্থানের উপর হামলা। এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। আশা করি এটা দ্রুতই বিচারের আওতায় আসবে এবং এই ধরনের কোনো ধরনের যেটা স্বাধীন রাজনৈতিক কর্মসূচি আছে, কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয় সেটা আমরা চাইব। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশকে অরক্ষিত করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে ইফতার মাহফিলে তারা বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে। দেশের কোথাও কিছু একটা করার চেষ্টা চলছে। এসব চক্রান্ত, ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান বিএনপির নেতারা। আমাদের আজকের এই আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। সাংবাদিকদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এতে অংশ নেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার মাহফিলে মির্জা আব্বাস বলেন, দেশের অস্তিত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। এতে দেশ বিদেশের একাধিক চক্র জড়িত। 5 তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল, তার 5 তারিখ পর্যন্ত আমাদের এই পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমাদের দেশে অবস্থান ঠিক রাখতে হবে। তা যদি না হয় এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে অরক্ষিত করতেই সেনাবাহিনীকে সুচতুরভাবে নিশানা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীন সর্বোচ্চ যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তারেক রহমান বলেন, সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতিষ্ঠান থেকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আমরা দেখি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। যে সকল বাংলাদেশের নাগরিক
স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে। এদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকাস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজে জাতীয়তাবাদী চিকিৎসকদের ইফতারে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি চক্র। হাসিনা এক পথে গণতন্ত্র ধ্বংস করেছে, এখন আরেকটা শক্তি ভিন্ন পথে ভিন্ন চিন্তায় আগামী দিনে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এ সময় নির্বাচন বাধাগ্রস্তকারীরা গণতন্ত্রের শত্রুতে পরিণত হবে বলে সতর্ক করেন আমির খসরু। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আজ ভয়াল 25 মার্চ। 1971 সালের এই কালরাতে বাঙালি নিধনের মিশন নিয়ে চালানো হয় অপারেশন সার্চলাইট। পুরো ঢাকা শহর জুড়েই চলে নারকীয় তাণ্ডব গণহত্যা। বিশ্লেষকরা মনে করেন, নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর এমন সশস্ত্র নির্বিচার আক্রমণ বিশ্বে নজিরবিহীন। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। অস্ত্রহীন একটা জাতির উপরে অস্ত্রসজ্জা সজ্জিত একটা বিশাল বাহিনী, সামরিক বাহিনী, এরকম ঝাঁপিয়ে কিন্তু প্রথম দ্বিতীয় যুদ্ধ তো হয় নাই। নিরস্ত্র মানুষের হঠাৎ কিন্তু জার্মানি কিন্তু ঝাঁপিয়ে পড়ে নাই। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নজিরবিহীন। এরকম হঠাৎ করে অস্ত্রহীন নিরাপদ মানুষের উপরে, সাধারণ জনের উপরে সশস্ত্র বাহিনী ঝাঁপিয়ে পড়া নজির পৃথিবীতে ইতিহাস নেই, কোথাও নেই। একটা তীব্র আতঙ্ক সৃষ্টি করার জন্যে ক্রমাগত এই আওয়াজ করেছে গুলির, মানুষকে একদম কাঁপিয়ে তুলছে। ভয়াবহ, এত বেশি আওয়াজ হয় এটা আমরা দেখিনি। আমাদের থেকে যারা আরও বেশি বয়সের তারাও কোনোদিন দেখেনি। অনেক লোককে মেরেছে। এই যে রেল লাইন ছিল তখন শহরের মধ্য দিয়ে, রেল লাইনের দুই পাশে বস্তি, এই বস্তির লোকদেরকেও তারা পাকিস্তানি বিরোধী মনে করে সমানে গুলি করে মারছে এবং সবচেয়ে বেশি সংখ্যায় এদেরকেই মেরেছে। তবে সেই রাতে অগণিত মানুষের আত্মত্যাগ অনুপ্রেরণা যোগায় মুক্তির সংগ্রামে। রাজারবাগ পিলখানায় পুলিশ ইপিআরের বীরত্ব রুখে দাঁড়ানো উজ্জীবিত করে অদম্য সাহসী মুক্তি সেনাদের। ভয়াবহতার পরে যখন মানুষ উপলব্ধি করে যে আমরা যদি প্রতিরোধ না করি তাহলে আমরা নিশ্চিন্ন হয়ে যাব, সবাই এটা উপলব্ধি করে ঝাঁপিয়ে পড়েছিল। সর্বস্তর মানুষ তখন সাহসী হয়ে উঠল। সাধারণ জনগণ কিন্তু যে যার কাছে যা কিছু ছিল অস্ত্র সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সেই রাতের গণহত্যার পর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনে বাঙালি। 30 লাখ শহীদের আত্মত্যাগে শত্রুমুক্ত হয় লাল সবুজের বাংলাদেশ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রার দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেল স্টেশনে আছেন আলামিন তুষার, চট্টগ্রাম রেল স্টেশনে আছেন ফেরদৌস লিপি এবং রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি প্রথমেই যাচ্ছি আলামিন তুষারের কাছে। তুষার, ঠিক আমার ডান পাশে যেই ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। গেল দিন কিন্তু এই বুড়িমারি এক্সপ্রেসটি মোটামুটি 45 মিনিট মতো দেরি করেছিল, তবে আজকে 8:30টাতেই ছেড়ে যাবার কথা। এবং আমি যদি আরেকটু বলি যে এই বুড়িমারি এক্সপ্রেস কিন্তু মঙ্গলবারে সাধারণত বন্ধ থাকে, তবে আজ যেহেতু ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঈদ যাত্রা গতকাল থেকে শুরু হয়েছে, সেই জায়গা থেকে এই ট্রেনগুলো কিন্তু আজও আসলে কোনো ধরনের বন্ধ কিন্তু থাকছে না, ছেড়ে যাবে। এবং যারা আসলে যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। এবং সকাল থেকে যদি আমরা বলি যে সকাল থেকে যে আজও কিন্তু দ্বিতীয় দিনের যে ঈদ যাত্রা সেটি কিন্তু ওই যে ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যায় এবং সকাল থেকে এখনও পর্যন্ত আমরা দেখেছি যে 8টি আন্তনগর ট্রেন কিন্তু ঢাকা ছেড়েছে এবং এই 8টি ট্রেনই কিন্তু সবগুলোই আমরা দেখেছি যে ঠিক সময় মতো সবগুলো ট্রেনই ছেড়ে গেছে। কিছুক্ষণ আগেই সুন্দরবন এক্সপ্রেস যে ট্রেনটি ছিল সেটি আমাদের সামনে থেকেই ছেড়ে গেল এবং আমরা দেখেছি যে আসলে যাত্রী সাধারণের মধ্যে তেমন কোনো তাদের যে নির্বিঘ্নেই আসলে বলা যায় তারা আসলে তাদের যে ঈদ যাত্রা সেটি করছেন, কারণ কোনো ধরনের ভোগান্তি বা কিছুতে পড়েনি। সকাল যেহেতু সড়কের যে অবস্থা সেটাও বেশ ভালো ছিল, তাদের আসলে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত পৌঁছতেও কোনো ঝামেলা হয়নি। সকাল থেকে যেমনটা বলছিলাম ধূমকেতু এক্সপ্রেস আসলে সকাল 6টায় ছেড়ে যায়, তারপরে 6:15 যদি আমি বলি পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেছে কক্সবাজারের উদ্দেশ্যে, তারপরে পারাবত এক্সপ্রেস গেছে সিলেটের উদ্দেশ্যে, নীলসাগর এক্সপ্রেস গেছে চিলাহাটির উদ্দেশ্যে এবং সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে গেছে। এবং গতকালকে আরও একটি ট্রেন দেরি করেছিল, সেটি ছিল 11 সিন্দুর প্রভাতী, যে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় সেটিও কিন্তু গতকাল দেরি করে। সেই ট্রেনটিও কিন্তু আজকে একেবারে সময় মতোই ছেড়ে যায়। এর বাইরে আমরা আসার পরপরই আমরা দেখেছি যে তিস্তা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি কিন্তু আসলে ছেড়ে গেছে। আর এইভাবেই কিন্তু আসলে যারা যাত্রীরা আছেন বলাই যায় যে
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে আজও কিন্তু বেশ নির্বিঘ্নেই তারা তাদের ঈদযাত্রা করছেন। এবং এখন আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রামে, সেখানে ঈদযাত্রার খবর জানাবেন সহকর্মী ফেরদৌস লিপি। এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে 3টি ট্রেন ছেড়ে গেছে এবং তিনোটাই কিন্তু সঠিক সময়ে ছেড়েছে। এর মধ্যে সকাল 7টায় সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, আর পাহাড়িকা যে ট্রেনটি রয়েছে সিলেটের উদ্দেশ্যে সেটিও 7:50-এর দিকে ছেড়ে গেছে। এবং চাঁদপুরের যে ট্রেন সেটা 8টায় সাগরিকা সেটা ছেড়ে গেছে। আমরা বলতে পারি যে বিলম্ব ছাড়া যে প্রবণতা দেখা যায় ঈদের পূর্ববর্তী ঈদগুলোতে, এবার সেটা ব্যতিক্রম হয়েছে। সবগুলো ট্রেনই এখনো পর্যন্ত ছেড়ে গেছে। তবে আমরা ঈদ উপলক্ষে যেরকম যাত্রী চাপ দেখা যায় সেটা কিন্তু শুরু হয়নি। এবং এই ক্ষেত্রে যারা স্টেশনে দায়িত্বরত আছেন রেলওয়ের কর্মকর্তারা, তারা বলছেন যে যেহেতু আজকেও বেশিরভাগ অফিসগুলো ছুটি, সে কারণে আসলে যাত্রী চাপটা 26 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে হওয়ার সম্ভাবনা তারা বেশি বলছেন। তবে গতকাল থেকে কিন্তু ঈদের যে ফিরতি টিকিট বিক্রি সেটা শুরু হয়েছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে। এবং ঈদ যাত্রা যে অগ্রিম টিকিট দেওয়া হয়েছে সেটা কিন্তু 31 মার্চ পর্যন্ত ট্রেনগুলো ছেড়ে যাবে। এবং চট্টগ্রামে এখন আপাতত কোনো ট্রেন নেই। 9:45-এ কর্ণফুলী রয়েছে, সেটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেই ট্রেনটা এখনও প্ল্যাটফর্মে না থাকায় অনেকটা ফাঁকা। আর যারা যাত্রীরা আজকে যাচ্ছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা কিন্তু 26 তারিখের থেকে যে টিকিট অগ্রিম সেই টিকিট পাননি, ফলে 25 তারিখ যে টিকিট তারা পেয়েছেন তারা যাচ্ছেন। আর মূলত বেশিরভাগই আসলে কর্মজীবী যারা আছেন তারা কিন্তু তাদের পরিবারকে আগে ভাগে যে ঝক্কি ঝামেলা হয় সে কারণে পাঠিয়ে দিচ্ছেন। ফলে যে ধরনের ভিড় আমরা দেখি সেই ভিড়টা কিন্তু এখনো শুরু হয়নি। আশা করা যাচ্ছে যে আগামীকাল থেকে হয়তো যেহেতু সরকারি একটা লম্বা ছুটি যাবে 27 তারিখ বাদে, সে কারণে হয়তো আগামীকাল থেকে ভিড় কিছুটা বাড়বে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে সর্বশেষ। আমরা সড়ক পথের খবর জানতে ঢাকার মহাখালীতে চলে যাব আমাদের সহকর্মী তানভীরা হাসান কাছে। শুধুমাত্র রেলপথে নয়, সড়ক পথেও কিন্তু শেকড়ের টানে বাড়ি ছুটছেন এখানকার নগরবাসী যে সাধারণ মানুষ। এবং সেই সঙ্গে কিন্তু ঈদ যাত্রার গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হলো, আর দ্বিতীয় দিন। এবং দ্বিতীয় দিনে এসে আমরা বাস টার্মিনালে এসেই সকাল থেকেই কিন্তু বাস চালক এবং কাউন্টারের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঈদ যাত্রার, আর যেহেতু দ্বিতীয় দিনের কার্যক্রম পরিচালনা করছে তারা, সেই জায়গা থেকে প্রতিবার ঈদের যে পরিমাণ যাত্রী থাকার কথা এবং যে পরিমাণ তারা আশা করছেন আজকেও কিন্তু অনেকটাই ফাঁকা যাচ্ছে। এবং সেই সঙ্গে আমাদের বাস চালকের সাথে কথা হয়েছে এবং বাস কাউন্টারে যারা রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে। তারা যেমনটা জানিয়েছে বেশিরভাগ বাসই কিন্তু আজও কিন্তু ফাঁকা যাচ্ছে। এবং সেই সঙ্গে তারা বলছে যে এখন পর্যন্ত যাত্রীর যেমনটা প্রত্যাশা ছিল এখন পর্যন্ত তেমন প্রত্যাশা দেখেনি। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে সেহরির পর থেকে কিন্তু মূলত এই বাস টার্মিনাল থেকে অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল থেকে ঢাকা ময়মনসিংহ রুটে যে বাসগুলো চলাচল করে এবং সেই সঙ্গে নেত্রকোনা রুটের যে বাসগুলো চলাচল করে সেগুলোই কিন্তু ছেড়ে যাচ্ছে সেহরির পর থেকে। এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যটি এসেছে ময়মনসিংহ রুটে এখন পর্যন্ত নন এসি বাস যেগুলো রয়েছে সেগুলো প্রায় 20টির অধিক ছেড়ে গিয়েছে এবং অন্যদিকে এসি বাস যেগুলো রয়েছে প্রায় 60টির অধিক ছেড়ে গিয়েছে। তবে বাস চালকরা বলছেন যে যেমনটা যাত্রীদের প্রত্যাশা করেছিলেন তারা এখন পর্যন্ত সেরকম যাত্রী কিন্তু দেখা মেলেনি। পাশাপাশি এই বাস টার্মিনাল কাউন্টারে মহাখালী বাস টার্মিনাল কাউন্টারে কিন্তু এবার নানান পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে যাত্রীরা কোনো ভোগান্তির শিকার হতে না হয়, যাতে বাড়তি ভাড়া যাতে দিতে না হয় সেই ক্ষেত্রে তারা মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পিং পরিচালনা করছে। এবং সেই সঙ্গে আমরা এখানে দেখেছি যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। এবং সেই সঙ্গে বাস চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত গাজীপুর যে সড়কটি রয়েছে সেই সড়কে তাদের মাঝে মধ্যে যানজটের শিকার হতে হয়, তবে এখন পর্যন্ত তারা তেমনটি যানজটের শিকার হয়নি। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনাল থেকে, তার আগে যুক্ত ছিলাম কমলাপুর স্টেশন এবং চট্টগ্রাম রেল স্টেশন থেকে।
সাভারের ওয়ার্কশপগুলোতে পুরোদমে চলছে লক্কর ঝক্কর থেকে শুরু করে ভলভো পরিবহনের বাস মেরামতের কাজ। ওয়ার্কশপ মালিকরা বলছেন, ঈদ সামনে রেখে টাউন সার্ভিস বাসের কাজ বেশি চলছে। তবে লক্কর ঝক্কর এসব পরিবহনে সুবিধার চেয়ে ভোগান্তি বেশি হয় বলে অভিযোগ যাত্রীদের। এছাড়া ভাড়াও গুনতে হয় কয়েক গুণ বেশি। মোজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কোথাও চলছে ওয়েল্ডিং এর কাজ, কোথাও আবার রঙের। এই চিত্র সাভারের অধিকাংশ ওয়ার্কশপের। ঈদকে সামনে রেখে প্রতি বছর সড়কে পরিবহন সংকটের আশঙ্কা থাকে। এজন্য ত্রুটিপূর্ণ পরিবহনগুলোকে নতুনের মতো করে তুলতে দিনরাত কর্মব্যস্ততায় কাটছে শ্রমিকদের। পুরান গাড়ি, নতুন গাড়ি, অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি, যত গাড়ি আছে আয়না ঠিক করা হয়। ঈদের সময় তো কাজ চাপ অনেক বেশি, এই কারণে রাত দিন সময় কাজ করতে দিতেছে। যদিও সাধারণ যাত্রীদের অভিযোগ, ঈদ এলেই মৌসুমী ব্যবসার পসরা সাজিয়ে বসেন এক শ্রেণীর অসাধু পরিবহন ব্যবসায়ীরা। ত্রুটিপূর্ণ লোকাল কিংবা টাউন সার্ভিস বাসগুলোকে কোনো রকমে রংচং মাখিয়ে দূরপাল্লার যানে পরিণত করেন। উন্নত সেবা দেওয়ার নামে অধিক ভাড়া আদায় করে ধরিয়ে দেওয়া হয় টিকিট। এতে সড়ক দুর্ঘটনায় আতঙ্ক এবং ভোগান্তি দুটি পোহাতে হয় ঈদে ঘরমুখ মানুষদের। চকচকা থেকে আমরা চড়ি, পরে তো দেখি গাড়ি তো নষ্ট হয়ে থাকে। ফিটনেস বিহীন গাড়ি হাইওয়ে রোড বা এরকম রাস্তাঘাটে চলাচল না করুক। এদিকে অভিযোগ পেলে প্রয়োজনে অভিযান চালানোর কথা জানায় হাইওয়ে পুলিশ। ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের যে অভিযান, এটা চলমান থাকবে, যেন তারা অন্তত ফিটনেস বিহীন গাড়ির রাস্তায় না নামাতে পারে। সাভার বিআরটি এর অফিসের তথ্য মতে, জনবহুল এই অঞ্চলের সড়ক মহাসড়কে চলাচলরত অসংখ্য গণপরিবহনের 4 ভাগের প্রায় 1 ভাগই লক্কর ছক্কর। সময় সংবাদ, সাভার। ঈদে যানবাহনের চাপ সামাল দিতে প্রস্তুত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 64% কাজ। রাজধানীর যানজট কমাতে অনেকটাই ইতিবাচক ভূমিকা রাখবে এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। প্রকল্প পরিচালক জানান, ঈদযাত্রার ভোগান্তি কমাতে শিগগিরই খুলে দেওয়া হবে দুপাশের 4 লেনের সার্ভিস রোড। যানবাহনের চাপ বাড়লে প্রস্তুত রাখা হয়েছে মূল সড়কও। জুনায়েদ রুবেলের ক্যামেরায় মেহেদি হাসানের রিপোর্ট। খুলছে নতুন পথ, উকি দিচ্ছে নতুন সম্ভাবনার। গাজীপুরের ভোগড়া থেকে দেবগ্রাম, ভুলতা হয়ে নারায়ণগঞ্জের মদনপুর। দীর্ঘদিন ভোগান্তি শেষে এ পথের যাত্রীদের এবার বাধাহীন যাত্রার পালা। গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে সারা দেশে পণ্য পরিবহনেও আসবে নতুন গতি। মূলত চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গ পাঠাতে হলে রাজধানীর উপর দিয়েই চলাচল করতে হয়। ভারী যানবাহন শহর অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে, তাতেই তৈরি হয় যানজট। তবে এবার কমবে ভোগান্তি, গতি পাবে অর্থনীতি। আসছে ঈদে যানবাহনের চাপ সামাল দিতে প্রস্তুত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। এরই মধ্যে শেষ 64% কাজ। প্রায় 3,500 কোটি টাকার এই প্রকল্পে থাকছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, 1টি ইন্টারসেকশন এবং 1টি ফ্লাইওভার, যার বেশিরভাগই এখন দৃশ্যমান। ট্রায়াল চলছে টোল প্লাজারও। বিআরটির যে সার্ভারটা আছে, বিআরটির ওখানে আমাদের ইনপুট দিয়ে আছে, এখানে অটোমেটিক গাড়ি কোন গাড়ি টন হিসাবে সব এখানে সিলেক্ট হবে, এখানে এখন অটোমেটিক টাকা শো করবে। এই সিস্টেমটাই বেস্ট, মানে দ্রুত গাড়ি ছাড়ার ক্ষেত্রে। এখানে জ্যাম থাকবে না কোনো, যেহেতু প্রতিটা ওয়েই আলাদা আলাদা। 48 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। ভুলতায় ঢাকা সিলেট ও ভোগড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। চোখের সামনে এমন স্বপ্ন বাস্তবায়ন দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী। এই সড়ক হওয়াতে আমাদের এই এলাকার যানজট কমবে, এলাকার মানুষ নিরিবিলি চলাফেরা করতে পারবে। ধুলাবালি রাস্তায় ভাঙাচোরা যানজট ছিল, যানজট পাবো না, সরাসরি আমরা চলতে পারবো। প্রকল্প পরিচালক জানান, ঈদযাত্রার ভোগান্তি কমাতে শিগগিরই খুলে দেয়া হবে দুপাশের 4 লেনের সার্ভিস রোড। যানবাহনের চাপ বাড়লে প্রস্তুত রাখা হয়েছে মূল সড়কও। ঈদ উপলক্ষে আমরা সার্ভিস রোড 2 দিকে 2-2-4 লেন, এটা আমরা অলমোস্ট ভুলতা পর্যন্ত, ভোগড়া থেকে ভুলতা পর্যন্ত আমরা চালু করতে পারবো। এই 2-2-4 লেন রোড চালু হলে আশা করি এবার অন্যান্য বছর যেমন যানজট হতো এখানে, সেটাই হয়তো এখানে হবে না। 2018 সালে চুক্তির আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের 2টি প্রতিষ্ঠান যৌথভাবে 2021 সালে এই প্রকল্পের কাজ শুরু করে। সবকিছু ঠিক থাকলে 2026 সালে চালু হবে পুরো প্রকল্প। কাগজে কলমে দেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ে হলেও এই সড়কে ব্যবহার করা হচ্ছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি। একে একে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সিস্টেমও, যা পুরোদমে চালু হলে দেশের যোগাযোগ খাতে নতুন এক মাত্রা যোগ হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর।
জ্বালানি তেল পরিবহনে আগামী মাসে শুরু হচ্ছে চট্টগ্রাম ঢাকা পাইপলাইনের বাণিজ্যিক কার্যক্রম। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পরিবহন হয়েছে জ্বালানি তেল। বিবিসি জানাচ্ছে, ভূগর্ভস্থ এই পাইপলাইনে দ্রুত ও পরিবেশ বান্ধব উপায়ে পরিবহন করা যাবে বছরে ২৭ লাখ মেট্রিক টন ডিজেল। এতে বার্ষিক সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। পাইপলাইনের নিরাপত্তায় থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। মোমিন হোসেনের ছবিতে ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। সাগরপথে আমদানি কিংবা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর সাধারণত নৌপথ, ট্যাঙ্ক, লরি আর রেল ওয়াগনে দেশের নানা প্রান্তে পরিবহন করা হয়ে থাকে জ্বালানি তেল। তুলনামূলক সময় সাপেক্ষ এই প্রক্রিয়ায় পদে পদে থাকে চুরি, পদ্ধতিগত লোকসান আর অপচয়ের ঝুঁকি। প্রথাগত এই অবস্থা বদলাতে ২০১৮ সালে নেওয়া হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটার পাইপলাইন নির্মাণের উদ্যোগ। ২০২০ সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দুইবারে মেয়াদ বাড়ানো হয় আরও ৪ বছর। বাড়ে প্রকল্প ব্যয়ও। তবে দ্বিতীয় দফা বর্ধিত সময়েও শেষ হয়নি কাজ। ডিপিপি পর্যায়ে বিভিন্ন সময় এস্টিমেশন, তারপরে ডিপিপি করে কোন মডালিটি নির্ধারণ, এই কারণে কিছুদিন দেরি হয়তো হয়েছে। মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। হোপফুলি এপ্রিল থেকে আমরা এটা কমার্শিয়াল অপারেশনে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানাচ্ছে, ১৬ ইঞ্চি ব্যাসের ২৫০ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে কেবল ডিজেল পরিবহন করা হবে, আর বছরে তার পরিমাণ হবে ২৭ লাখ মেট্রিক টন। ভবিষ্যতে চাহিদা বাড়লে সুযোগ আছে এ সক্ষমতা ৫৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার। এতে জ্বালানি পরিবহনের সময় ও খরচ দুই বাঁচবে, বছরে সাশ্রয় করা যাবে ২৩৬ কোটি টাকা। আর তা সম্ভব হলে ১৬ বছরেই উঠে আসবে ৩৬,০০০ কোটি টাকার বিনিয়োগ। আমাদের বিভিন্ন ছোট ছোট ট্যাঙ্কারে করে এগুলো আনতে হতো, অনেক হ্যাজার্ড আছে, সেই ট্যাঙ্কার আমাদের ইউজ করতে হবে না এবং আমাদের কস্ট মিনিমাইজ হয়ে যাবে। এবং আমরা এটা অটোমেশনের আওতায় আছে যতটুকু পাইপলাইন, সো দ্যাট এখানে আমাদের কিন্তু ওয়েস্টেজও অনেক কমে যাবে। যেহেতু ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে একটা বিরাট অ্যামাউন্ট অফ তেল আমাদেরকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার করতে হয়, মোর রিলায়েবলি আমরা যখন দরকার তখন আমরা এই দুইটা সেন্টারের মধ্যে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যদি আমরা এই ট্রান্সফারগুলো করতে পারি, তাহলে আমি মনে করি এটা আমাদের লং টার্মে এটা লাভ হবে। পাইপলাইনের নিরাপত্তাগত ব্যবস্থাপনায় থাকছে স্কাডা টেলিকমিউনিকেশন ও ক্যাথোডিক সুরক্ষা পদ্ধতির মতো আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। জ্বালানি তেল পরিবহনে দীর্ঘ ২৫০ কিলোমিটার পাইপলাইন ও সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো নির্মাণ বিপিসির জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। আর বিপুল কর্মযজ্ঞ শেষে বহুল কাঙ্ক্ষিত সে পাইপলাইন এখন বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রায় প্রস্তুত, যা দেশের জ্বালানি খাতের জন্য মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, গোদনাইল রিসিভিং টার্মিনাল, নারায়ণগঞ্জ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, অথচ বছরের পর বছর ধরে চলছে কোটি কোটি টাকার দোকান বাণিজ্য। রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারে মার্কেটের বেজমেন্ট পার্কিংয়ের জন্য পুনরুদ্ধারে নিশ্চুপ কর্তৃপক্ষ। এদিকে সড়কেই পার্কিংয়ের ব্যবস্থা করে মাসুল গুনছে ঢাকা নিউ মার্কেট। গাড়ির জটলায় প্রায়ই অকেজো হয়ে পড়ছে এলাকাটি। বিশেষজ্ঞরা বলছেন, দখল করা পার্কিং জোন উদ্ধারে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। কাগজে কলমে পার্কিং জোন, সেই অনুযায়ী থাকার কথা যানবাহন, অথচ দোকানে দোকানে দেদারসে চলছে বেচাকেনা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউ। রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের বেসমেন্টেই দোকান রয়েছে অন্তত ৫৭০টি। ৫০ থেকে ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে এক একটি দোকান। প্রতিটি দোকানের মাসিক ভাড়া ২৫ থেকে ৬০,০০০ টাকা। ঢাকা ট্রেড সেন্টারের নিচে যখনই ঢুকবেন তখনই দেখবেন দোকান। এখানে কোনো পার্কিং এর কোনো শব্দ নাই, কোথাও লেখাও আপনি দেখবেন না। আমাদের তো এখানে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যতদিন রাখে এখানেই থাকবো। যেটা বলছে ওইটা সঠিক না, ওইটা সিটি কর্পোরেশন থেকে অস্থায়ী বরাদ্দ করতে হবে আমাদের। দখলদারিতে পিছিয়ে নেই গুলিস্তানের অন্যান্য বিপণী বিতানও। সিটি কর্পোরেশনের নকশায় ফুলবাড়িয়া সুপারমার্কেট ১ এবং রাজুকের নকশায় এনএক্সকো টাওয়ারের বেসমেন্টে গাড়ি পার্কিং হওয়ার কথা থাকলেও একইভাবে চলছে দোকান বাণিজ্য। সিটি কর্তৃপক্ষ অস্থায়ী কিছু বরাদ্দ দিয়েছিল, ওই ব্যবসায়ীরাই দাবি করে আসছিল যে এই জায়গাটিতে তাদেরকে যেন বরাদ্দ দেওয়া হয়, কিন্তু বেসমেন্ট আমরা আসলে কোনোভাবেই পার্কিং এরিয়াতে ব্যবসায়ীদেরকে রাখতে চাচ্ছি না। তো আমরা এই যারা কার্যক্রমটা এখানে পার্কিং হিসেবেই থাকবে
এবং সেটা স্পষ্ট করে বলে দিতে যাচ্ছি। এদিকে ঢাকার নিউ মার্কেটে পার্কিং এর ক্ষেত্রে ভরসা এই সড়ক, কিন্তু যানবাহনের চাপে যা এখন গলার কাটা। নির্ধারিত জায়গা পেরিয়ে সড়কের বেশিরভাগ অংশে চলছে স্বেচ্ছাচারী গাড়ি পার্কিং। এতে মাঝ রাস্তায় গাড়ির জটলা বাঁধলেও মাথা ব্যথা নেই কারো। পরিস্থিতি নিয়ন্ত্রণে মামলা জরিমানাও মিলছে না সুফল। আমরা চেষ্টা করি তাদেরকে মামলার মাধ্যমে নিবৃত্ত করার জন্য, কিন্তু এর মাধ্যমেও অনেক সময় আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তো ক্ষেত্র বিশেষে আমাদের গাড়ি রেখার করতে হয়, ডাম্পিং করতে হয়। দখল করা পার্কিং এর জায়গা পুনরুদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে সমস্ত শপিং মল, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল, স্কুল, যারা কিনা তাদের নিজেদের পার্কিং স্পেস নাই বা থাকলেও সেটা তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা যেমন প্রয়োজন, পাশাপাশি হচ্ছে যে তাদের কোনো গাড়ি যাতে রাস্তায় জটলা তৈরি করতে না পারে সেটার জন্য আইনের প্রয়োগটা প্রয়োজন। অ্যাপ ভিত্তিক সিস্টেম যদি চালু করা যায়, যেমন অনেক আবাসিক এলাকার পার্কিং স্পেসগুলো দিনবেলা ফাঁকা থাকে, সেখানে যদি আমরা পার্কিংগুলো ব্যবহার করতে পারি তাহলে দেখা যাবে যে রাস্তা থেকে আমি গাড়ি সরাতে পারবো। অবৈধ পার্কিং এর কারণে জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি গাড়ি রাখার জায়গা বৃদ্ধির তাগিদ এই বিশেষজ্ঞের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে মুরগির ডিম, তবে খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 200 টাকা বেশিতে। বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। আর রমজানে চাহিদা বাড়ায় 1 কেজি শসা কিনতে গুনতে হচ্ছে যৌক্তিক মূল্যের দ্বিগুণের বেশি দাম। প্রাণীজ আমিষের সহজলভ্য উৎস ডিম। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের যৌক্তিক মূল্য 11 টাকা 87 পয়সা হলেও বর্তমানে রাজধানীর বাজারে তা বিক্রি হচ্ছে 9 টাকা 17 পয়সা থেকে সর্বোচ্চ 10 টাকায়। এদিকে কৃষি বিপণন অধিদপ্তরের বাজার তথ্যই বলছে 1 কেজি খাসির যৌক্তিক মূল্য 1004 টাকা হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে সরকারি হিসাবে যৌক্তিক মূল্যের চেয়ে কেজিতে 80 থেকে 100 টাকা বেশিতে। রমজানে চাহিদা বাড়ায় শসা বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে, অথচ কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে এর যৌক্তিক মূল্য 35 টাকা। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি বানাতে দরকারি বেগুনও বিক্রি হচ্ছে যৌক্তিক মূল্যের চেয়ে দ্বিগুণের বেশি দামে। প্রতি কেজি খেসারি ডালের যৌক্তিক মূল্য 92 টাকা 61 পয়সা হলেও রাজধানীর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে যৌক্তিক মূল্যের চেয়ে বেশ কমে বিক্রি হচ্ছে দেশি শুকনা মরিচ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চলে কৃষিতে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। খরচ কম হওয়ার পাশাপাশি নিরবিচ্ছিন্ন সেচ সুবিধার কারণে উৎপাদনও বাড়ছে। এর মধ্যে গড়ে উঠেছে বেশ কয়েকটি সোলার পার্ক, যেখানে উৎপাদন হচ্ছে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ। গবেষকরা বলছেন, প্রথাগত জ্বালানির উৎসগুলো ক্রমেই ব্যয়বহুল ও ছোট হয়ে আসছে, ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এজন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারকে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রাম। গেল 8 বছর ধরে এখানকার কৃষকরা সেচ দিচ্ছেন সৌরবিদ্যুৎ দিয়ে। জানালেন, ডিজেল কিংবা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তুলনায় খরচ অর্ধেক। এছাড়াও লোডশেডিং এর ঝামেলা না থাকায় সেচ দেওয়া যায় সময় মতো। শুধু রংপুর ও ঠাকুরগাঁওয়ে সোলার ইরিগেশন প্রজেক্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 39.28 মেগাওয়াট। মানে এখানে পানি নিয়ে কোনো সমস্যা হয় না, পানি যখন দরকার সখনে পানি দেয়। এটাতে আমার খরচাও কম, এটাতে হলো 3000 টাকা বিঘাই। আর আমার বরন্দরতে আর কি বেশি লাগে, বরন্দরতে খরচাও বেশি, টাকা পয়সা বেশি যায়। ডিপুঁতি দুনিয়া ধরিয়েছে, পানি নেই, মানুষের সাথে কাজিয়ে ঝগড়া, পানি নেই, আবাদ মারা যাচ্ছে। বিদ্যুতের খরচ একটু বেশি, বিদ্যুৎ সময়তে থাকে না, এই যায় আসা করে যাওয়া আসা করে, তার থেকে এটা খুব সুন্দর চলে। বর্তমানে দেশে প্রাকৃতিক গ্যাস থেকে 39.62% বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাকি বিদ্যুৎ আসে কয়লা, হেভি ফুয়েল অয়েল, ডিজেল ও ক্যাপটিভ পাওয়ার থেকে। এর মধ্যে শুধুমাত্র 4.99% আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। তবে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমতে থাকায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। কস্ট বলেন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সব দিক থেকে আমাদের এটার অন্য কোনো আপাতত অন্য কোনো সেকেন্ড কোনো অপশন নাই আর কি রিনিউয়েবল এনার্জির। এই জন্য আমরা এটা নিয়ে অবশ্যই এটা গবেষণা ব্যাপক হারে হওয়া দরকার। গবেষকরা বলছেন, প্রথাগত জ্বালানির উৎসগুলো ক্রমেই ব্যয়বহুল ও ছোট হয়ে আসছে, ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এজন্য সরকারকে দীর্ঘ মেয়াদে টেকসই পরিকল্পনা নিতে হবে। একটা সোলার প্যানেল যদি বসানো যায় তাহলে সেটা দেখা যায় 20 থেকে 25 বছর
ধরে বিদ্যুৎ উৎপাদন করতে থাকে। ন্যাশনাল গ্রিড থেকে যে বিদ্যুৎটা আমরা পাচ্ছি পার ইউনিট কস্ট, সেটার চেয়ে প্রায় দেখা যাবে যে 50 থেকে 60% আমাদের কমে আসে। তিস্তা, পঞ্চগড় ও গঙ্গাচড়া রংপুর বিভাগের এই 3টি সোলার পার্ক থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 238 মেগাওয়াট। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রমজানের শেষের দিকে জমজমাট রংপুরের ঈদ বাজার। ক্রেতা বিক্রেতার হাক ডাকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সরগরম বিপণী বিতানগুলো। অন্যদিকে ঈদ সামনে রেখে প্রস্তুত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সতর্ক প্রশাসন। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। কদিন পরে ঈদ, তাই পছন্দের রং ও ডিজাইনের পোশাক কিনতে ক্রেতাদের পদচারণায় মুখর রংপুরের বিপণী বিতানগুলো। শুরুর দিকে তেমন বেচা বিক্রি না হলেও গত কয়েকদিন থেকে শপিং মলে বেড়েছে ভিড়। ক্রেতাদের পছন্দ অনুযায়ী দেশি বিদেশি হরেক রকম পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মাঝে। এর আগের বারে থেকে এবার নতুন নতুন ড্রেস আসছে, যাই হোক ভালো লাগতেছে আর কি। দুইটা জামা কেনা হয়েছে, আরো কেনার জন্য আসছি আজকে। মার্কেটে একটু দাম কাপড়ের তুলনামূলক কিছুটা হলো বেশি। যে গেঞ্জিগুলো আমরা কিনতাম 900, 1000, এখন দেখতেছি 1500, কোনগুলো 2000। শার্ট আর পাঞ্জাবি, আগের চেয়ে পাঞ্জাবির রেটটা অল্প বেড়ে এখন আমরা কম দামে মাল দিচ্ছি। অনেক চাহিদা, আমরা কাস্টমারকে দিতে দিতে আমরা কুল পাচ্ছি না। বাকি যে দিনগুলোতে আছে এই দিনগুলোতে গ্রাহকের উপচে পড়া ভিড় হবে, ব্যবসা আরও বেশি বেগবান হবে। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো। বেশিরভাগ পিকনিক স্পটের পাশাপাশি চিড়িয়াখানাকে রঙের আঁচড় দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নান্দনিক রূপে। ঈদে দর্শনার্থীদের বাড়তি আকর্ষণে যুক্ত করা হয়েছে জেব্রা, অ্যারাবিয়ান ঘোড়া ও ইমু পাখি। জনগণ যাতে বিনোদন করতে পারে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বিশেষ করে আমাদের যে একটা শিশু পার্ক আছে রংপুর চিড়িয়াখানার ভিতরে, সেটা রং করা হচ্ছে এবং যাতে আমাদের বাচ্চা কাচ্চারা প্রাণ খুলে বিনোদন করতে পারে। মানুষের নিরাপত্তা জোরদার করা সহ বাড়তি নজরদারির কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। স্পর্শকত জায়গা কেপিআই, প্রত্যেকটা জায়গা তো নিরাপদ থাকে, এই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং তাদেরকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি সিনেমা প্রেমীদের জন্য সংস্কার করা হয়েছে রংপুরের সিনেমা হলগুলো। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। তুরস্কের ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র একরেম ইমামোগলুকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। 2028 সালে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে বলে সোমবার দলটির একজন মুখপাত্র জানান। এর মধ্যেও দেশটিতে চলছে জোরালো বিক্ষোভ। ধরপাকড় অব্যাহত রেখেছে এরদোয়ান প্রশাসন। গেল রোববার প্রার্থী বাছাইয়ে ভোটাভুটির আয়োজন করে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে গ্রেপ্তার করায় সাধারণ মানুষকেও ভোট দেওয়ার সুযোগ দেয় তারা। এতে প্রায় 1.5 কোটি মানুষ ভোট দেন, যার মধ্যে দলটির সদস্য নয় 1,32,00,000-এরও বেশি। যদিও ভোটাভুটিতে ইমামোগলুই ছিলেন একমাত্র প্রার্থী। এরপর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। 2028 সালে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে বলে সোমবার দলটির একজন মুখপাত্র জানান। দলটি ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করার মধ্যেও দেশটিতে চলছে জোরালো বিক্ষোভ। পঞ্চম দিনে দেশ জুড়ে অন্তত 1,500 বিক্ষোভকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শুরু হয় গণহারে ধরপাকড়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বার্তা সংস্থা এএফপির একজন ফটো সাংবাদিক সহ 10 সাংবাদিকও রয়েছেন। এর মধ্যেই একরেম ইমামোগলু নিজের আইনজীবীদের মাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন তিনি একটি সাদা জামা পরেছেন, যে জামায় কেউ দাগ লাগাতে পারবে না। আরো বলেন তার একটি শক্তিশালী হাত রয়েছে যা মচকাতে পারবে না। মাথা নত না করে লড়াইয়ে জয়ী হবেন বলেও জানান ইমামোগলু। নাদিম মারজান, সময় সংবাদ। এবার বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের খবর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ভারত। হামজার ছোঁয়ায় উজ্জীবিত লাল সবুজ। জয় দিয়ে ঈদের উপহার দিতে চায় দেশের মানুষকে। দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও বাংলাদেশকে এগিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে যে কোনো অবস্থায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কোচ মানালো মার্কুয়েজ। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শিলং থেকে শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় পারভিন আক্তারের ম্যাচ প্রিভিউ।
সকাল থেকেই বিষাদের কালো মেঘে ঢাকা দেশের ক্রীড়াঙ্গন। ডিপিএলে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেট মাঠের এই যোদ্ধার অসুস্থতার খবর আছড়ে পড়ে শিলংয়ে বাংলাদেশ দলের অনুশীলনেও। তামিমের দ্রুত সুস্থতার জন্য অনুশীলনের শুরুতে প্রার্থনা জাতীয় দলের ফুটবলারদের। সৌদি আরবে 2027 সালের এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এই একটা ম্যাচের দিকে তাকিয়ে পুরো দেশ দীর্ঘ প্রায় 1 মাসের প্রস্তুতি আর হামজাকে পাওয়ায় উজ্জীবিত লাল সবুজ। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সাম্প্রতিক সময়ে দুদেশের রাজনৈতিক অস্থিরতায় সে লড়াইয়ে যোগ হয়েছে বাড়তি রোমাঞ্চ। ভারতীয়রা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিয়ে গর্ব করলেও পাত্তা দিচ্ছেন না জামাল। দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে 3 পয়েন্টই বড় তার কাছে। স্বাগতিক দর্শকদের চাপ জয় করাই লক্ষ্য জামালের। আমার ফোকাস হতো এই ম্যাচ জিততে হবে, মানে যেটা কোচ মেনশন করছে স্কোয়াড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট স্কোয়াড। হামসা তো আসছে, সো এটা ডেফিনেটলি ইজ আ বিগ বুস্ট ফর আস, বাট লক্ষ্য হচ্ছে 3 পয়েন্টস। এটা মানে আমি চাই, সবাই চাই। উই নো ইটস গোনা বি হার্ড, বাট উই উইল গিভ আওয়ার বেস্ট। এক হামজা যোগ দেয় রাতের ঘুম হারাম ভারতীয়দের। তবে কোচের কাছে তার বাকি ছাত্ররাও সমান গুরুত্বপূর্ণ। অনুশীলনের জন্য ভেন্যু নিয়ে কিছুটা ঝামেলা পোহাতে হলেও সেসব নিয়ে ভাবছেন না কাবরেরা। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে জানেন তিনি, তবে যুদ্ধ জয়ের রসদও তার কাছে আছে। হামজার অন্তর্ভুক্তি আমাদের জন্য বড় শক্তি। ভারতের মাটিতে ম্যাচ জেতা কঠিন হলেও আমরা সেটা করে দেখাতে চাই। ছেলেরা সবাই প্রস্তুত এই লড়াইয়ের জন্য। ভারত শক্ত প্রতিপক্ষ হলেও আমরা কোনো ছাড় দিব না। ইতিহাসে ইংলিশ লিগে খেলা কোনো ফুটবলার নিয়ে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তবে বাংলার হামজাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ভারত কোচ। আইএসএল এর কারণে দল নিয়ে মাত্র 10 দিনের ক্যাম্প করতে পেরেছেন মার্কুয়েজ। সেখানে বিপিএল বন্ধ রেখে 1 মাস লাল সবুজের জন্য প্রস্তুতির সুযোগ করে দেয় বাফুফে। ইনজুরিতে ভারত দল থেকে ছিটকে গেছেন মনভীর ব্র্যান্ডন, সুযোগ পেয়েছেন নিক্সন ও উদান্তা সিং। তবে যে দলে একজন ছেত্রী আছেন তাদের তো আর ভয়ের কিছু নেই। হামজা ভালো ফুটবলার, তবে সে এখন ইপিএল এর দলে খেলে না। সে যোগ দেয় বাংলাদেশের ভালো হয়েছে। আমি মনে করি বিপিএল এর চেয়ে আইএসএল এর মান অনেক ভালো। তাই লিগ বন্ধ রেখে জাতীয় দলের প্রস্তুতির পক্ষে আমি নই। আশা করছি দিন শেষে আমাদেরই জয় হবে। ভারতীয় ফুটবল ফেডারেশনের দেয়া তথ্য মতে এখন পর্যন্ত 28টি ম্যাচ খেলেছে দুদল। ভারত জয় পেয়েছে 14 ম্যাচে, বাংলাদেশের জয় 4টি, 10টি ম্যাচ হয়েছে ড্র। লড়াইটা শুধু বাংলাদেশ ভারত নয়, দুই স্প্যানিশ কোচের মর্যাদারও। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সবশেষ ভারতকে হারাতে পেরেছিল লাল সবুজ। 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মানুষকে ঈদের উপহার দিতে চান হামজা জামালরা। মেঘালয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।